সমুদ্রগর্ভে অসংখ্য রত্নরাজি যেমন ভাবে তাদের বৈচিত্র্যকে, তাদের বৈশিষ্ট্যকে আমাদের সম্মুখে প্রতীয়মান করবার উদ্দেশ্যে অপেক্ষায় রত থাকে, ঠিক তেমনি ভাবে যেন রবীন্দ্র সাহিত্যের নৈবেদ্য কাব্যগ্রন্থের প্রত্যেকটি কবিতা তাদের বৈচিত্র্য নিয়ে আমাদের সম্মুখে বারে বারে হাজির হয়। আজ আমাদের পাঠ্য বিষয় হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৈবেদ্য কাব্যগ্রন্থের ৬৪ সংখ্যক কবিতা শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘ মাঝে অস্ত গেল। অসম্ভব বার্তা বহনকারী কবিতাটি। এই কবিতাটি পড়তে গেলে আমাদের প্রথমে নৈবেদ্য কাব্যগ্রন্থের রচনার প্রেক্ষাপট জেনে নেওয়া দরকার। আমি ডেসক্রিপশন বক্সে এর আগের কবিতাটি সম্পর্কে আলোচনা ধর্মী যে ক্লাস করেছিলাম এবং নৈবেদ্য কাব্যগ্রন্থের যে কথাগুলো বলেছিলাম সেখানে তার লিঙ্ক দিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখে নিও। তাহলে তোমরা বুঝতে সমর্থ হবে এই নৈবেদ্য কাব্যগ্রন্থে আসলে কবি কি বলতে চেয়েছেন। তবু একটা বিষয় একটু ছুঁয়ে যাই। কবি এই কাব্যগ্রন্থে বলেছিলেন, প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমার সম্মুখে। কবি জীবন স্বামীর সম্মুখে, স্রষ্টার সম্মুখে, ভাগ্য দেবতার সম্মুখে, বিশ্ব পিতার সম্মুখে তার নৈবেদ্যের ডালি নিয়ে প্রতিক্ষণে আবির্ভূত হয়েছেন। তাই তিনি বলেছেন, প্রতিদিন আমি হে জীবন স্বামী দাঁড়াবো তোমার সম্মুখে। তিনি দাঁড়িয়েছেন, তিনি বলেছেন তার অন্তরের প্রার্থনা ব্যক্তি সত্তা হিসেবে, জাতিগত প্রার্থনা ভারতবর্ষের দুঃখের কথা, আর সমগ্র পৃথিবীর যে চরম বিপর্যয়ের সময় ধাবিত হচ্ছে তার জন্য ভাগ্য দেবতার কাছে, ঈশ্বরের কাছে তার ঐকান্তিক আবেদন। এই সকল কিছু নৈবেদ্য কাব্যগ্রন্থের কবিতাকে সমৃদ্ধ করে তুলেছে। আজ আমরা যে কবিতাটি পড়তে চলেছি তা রচিত হয়েছিল ১৯০০ সালে। প্রেক্ষাপট হিসেবে আমরা মনে করে নেব ঐতিহাসিক প্রেক্ষাপটে কি ছিল সেই ঘটনা। তোমরা নিশ্চয়ই জানো, ইতিহাসের পাতা উল্টালে দেখতে পাই যে ১৯০০ খ্রিস্টাব্দে বোর যুদ্ধ, যে যুদ্ধে ফ্যাসিবাদী শক্তি হিসেবে ইংল্যান্ড তার ফ্যাসিবাদী ক্ষমতাকে সারা পৃথিবীর সম্মুখে জাহির করবার জন্য স্বার্থান্বেষী, স্বার্থান্ধ একটা জাতি হিসেবে উঠে আসতে চাইছে। প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট রচনা করতে চাইছে। জাত্যাভিমানের নাম দিয়ে, জাতিকে রক্ষার নাম দিয়ে, দেশাত্মবোধের নাম দিয়ে তারা চাইছে সমগ্র বিশ্বের বুকে একটা অদ্ভুত সন্ত্রাসের সৃষ্টি করা। আমরা যদি এই সময়ের ইতিহাসের পাতার দিকে তাকাই তাহলে দেখতে পাই ইংরেজ শক্তি জার্মানি, ইতালি এবং ইহুদিদের উপরে ভয়ঙ্কর ঘৃণার সঙ্গে তাদের হত্যা করতে সমাগত প্রতিক্ষণেই, যা পৃথিবীকে খানিকটা হলে উত্তাল করে দিয়েছিল। লক্ষণীয়, শুধুমাত্র দেশের মধ্যে নয়, দেশের বাইরেও তারা সাম্রাজ্য বিস্তারের প্রবল নেশায় ছুটন্ত ঘোড়ার ন্যায় উন্মত্ত হয়ে ধাবিত হয়ে চলেছে। যে ধাবমানতার কারণে কবি লক্ষ্য করেছেন যে শতাব্দীর সূর্য যেন রক্ত মেঘে মাঝে অস্ত যেতে বসেছে। এই প্রেক্ষাপটে কবি রচনা করেছেন কবিতাটি। অসম্ভব সুন্দর বার্তা বহনকারী। পাশাপাশি একটা জায়গায় বলে যাওয়া প্রয়োজন, সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে যে তীব্র প্রতিবাদের ধ্বনি রবীন্দ্র সাহিত্যে আমরা লক্ষ্য করি তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত এই কবিতাটি। কবি বলেছেন, অন্য একটি কবিতার কয়েকটি লাইনে বলি, নাগিনীরা ফেলিতেছে চারিদিকে বিষাক্ত নিঃশ্বাস সাম্রাজ্যবাদী শক্তির নিরিখে। ভারতবর্ষের বুকে এই সাম্রাজ্যবাদী শক্তির নাগিনী হয়ে বিষাক্ত নিঃশ্বাসে ভারতবর্ষের সমাজ ব্যবস্থা ছেয়ে ফেলেছে। কবি বলেছেন তারপর, শান্তির ললিতবাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। কবি অনুভব করেছেন শান্তির বাণী তাদের সম্মুখে, সেই বিষাক্ত নাগিনীর সম্মুখে ব্যর্থ পরিহাসে পরিণত হবে। এটা অনুভব করেছিলেন কবি। কবি অনুভব করেছিলেন এই ১৯০০ সালের সময় থেকে, অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর একেবারে শেষ কাল থেকে বিংশ শতাব্দীর
সময় পর্যন্ত, মধ্যভাগ পর্যন্ত, যতদিন কবির জীবৎকাল ছিল। তার এই সময় তিনি লক্ষ্য করেছেন সারা পৃথিবীর বুকে এই সাম্রাজ্যবাদী শক্তি বিষ বাষ্প সঞ্চারিত করেছে। প্রাসঙ্গিকভাবে আমাদের জেনে রাখা প্রয়োজন আছে, ভারতবর্ষের বুকে এই অশুভ শক্তি, সাম্রাজ্যবাদী এই অশুভ শক্তি তাদের অশুভ আচরণে নিজেদের মনোভাবকে প্রতিষ্ঠিত করেছিল, প্রতিফলিত করেছিল। লক্ষণীয়, এই সময় কিন্তু এই ইংল্যান্ড শক্তি তারা কিন্তু নিজেদের দেশেও ধর্মকে বল প্রয়োগ করে পাশবিকতায় দমিয়ে রাখার প্রচেষ্টা করেছিল, মানবিক ধর্মকে। কবিতার প্রসঙ্গে আসি। কবি বলছেন, শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘে মাঝে অস্ত গেল। কবি দেখেছেন 1900 সাল, একটা শতাব্দীর শেষের মুখে, কিন্তু সেই শতাব্দী কি দিল আমার? দিনের শেষ ভাগে যেমন সূর্য তার শেষ নৈবেদ্যের ডালি নিয়ে অস্তমিত হয়, আমরা তা দেখে অনুধাবন করতে পারি পরের দিন কেমন আসতে চলেছে। রক্তিম সূর্যের আভায় যখন ভরে দেয় দিগন্ত, তখন অনুভব করি সেই দিগন্ত, সেই রক্তিম সূর্যের আভায় উজ্জ্বল দিগন্ত যেন একটা সুন্দর সকালের ইঙ্গিত দেয়। কিন্তু ঝঞ্ঝাপূর্ণ সেই দিনের অন্তিম ভাগ আমাদের জানান দেয় পরবর্তী সময় অশুভ সংকেত। ঠিক তেমনি ভাবে এই শতাব্দীর শেষ ভাগ যখন এলো, তখন দেখা গেল হানাহানি, রক্তপাত, উন্মত্ত অবস্থায় সারা পৃথিবী ভরে গেছে। প্রাপ্তি কি ঘটল? লক্ষণীয়, পরের 100 বছরের প্রারম্ভ লগ্ন যে হতে চলেছে বিষাক্ত, কবি অনুভব করেছিলেন। কবি তো দার্শনিক, তাই অনুভব করেন, আগে থেকে সমাজ ব্যবস্থায় ইঙ্গিত প্রদান করেন, বলতে চান সাবধান বাণী। কিন্তু কে শোনে কার কথা? সাম্রাজ্যবাদী শক্তি তাদের লেলিহান শিখা সারা পৃথিবীতে বিস্তার করে দেওয়ার জন্য যেন দৃঢ় সংকল্পবদ্ধ। এখানে আসি, শতাব্দীর সূর্য তাই রক্ত মেঘের মাঝে অস্ত গেল। তাহলে রক্ত মেঘ এই শব্দটি কি? এই শব্দটি এই বার্তা বহন করছে যে পৃথিবীতে দ্বন্দ্ব, সর্বনাশ, হানাহানি এবং কোলাহল মুখরতায় পূর্ণ হয়েছে। হিংসার উৎসবে আজি বাজে অস্ত্রে অস্ত্রে মরণের উন্মাদ রাগিনী ভয়ঙ্করী। তবে এই শতাব্দীর মেঘের মধ্যে অস্তমিত দিনগুলির কথা বলতে গিয়ে কবি বললেন তা কেমন? অনেকটা সঙ্গীতের রাগিনীর মতন। সঙ্গীতের রাগিনী যেমন ক্ষণকে নির্দেশ করে, তা সে প্রভাতকালীন হোক, সন্ধ্যাকালীন হোক কিংবা গভীর রাতের হোক, ঠিক তেমনি ভাবে এই অস্ত্রের ঝনঝনা তার সভ্যতার উন্মাদ রাগিনীকে প্রতিভাত করতে শুরু করল। বুঝিয়ে দিল পৃথিবীকে যে এবার সেই অস্ত্রের ঝনঝনা আসতে চলেছে। অস্ত্রের প্রতিযোগিতায় নেমেছে পৃথিবী, বুঝিয়ে দিতে চাইল। কবি সে কথাই বলতে চাইছেন। দয়াহীন সভ্যতা নাগিনী তুলেছে কুটিল ফনা চক্ষের নিমেষে, গুপ্ত বিষ দন্ত তার ভরি তীব্র বিষে। কবি সাম্রাজ্যবাদী শক্তিগুলিকে, যারা ইউরোপীয় শক্তি রূপে নিজেকে প্রতিভাত করত, সভ্যতার শেষ কথা বলতো, নিজেদের সভ্য বলে জাহির করত, কবি তাদেরকে বলতে চাইলেন তারা যেন সভ্যতা নাগিনী এক একজন, যাদের বিষ দন্তে সারা পৃথিবীর সেই সকল সাম্রাজ্য, যে সাম্রাজ্যে তারা পৌঁছে গেছে সেখানে বিষ বাষ্পে ভরে দিতে চাইছে তারা। তাই কবি বললেন তাদের সেই কুটিল বিষ দন্ত, গুপ্ত বিষ দন্ত, তা সারা পৃথিবীকে ভরিয়ে দিতে চায় তীব্র বিষের জ্বালায়। এই সকল দেশে, ইউরোপীয় সাম্রাজ্যের বিভিন্ন দেশ নিজেরাই লড়াই করতে উন্মত্ত, নিজেরাই ঘরে ঘরে শত্রুতা। সেই শত্রুতাকে বোঝাতে চাইছেন কবিতার সাহিত্যের মধ্যে দিয়ে। কি বলছেন? স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত। আমরা দেখেছি ইউরোপীয় শক্তিগুলি দলবদ্ধ না থেকে, একতাবদ্ধ না থেকে পৃথক পৃথক ভাবে নিজেদের স্বার্থ চরিতার্থ করবার আশায় নিজেদের মধ্যে লড়াইয়ে আচ্ছন্ন হয়েছিল। তাই কবি বললেন স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, লোভে লোভে ঘটেছে সংগ্রাম, প্রলয় মন্থন ক্ষোভে ভদ্রবেশী বর্বরতা জাগ উঠিয়াছে জাগি পঙ্কশয্যা হতে। এর থেকে তীব্রতর প্রতিবাদ, সাম্রাজ্যবাদী শক্তিকে এর থেকে তীব্রতর ব্যঙ্গ বিদ্রুপ মানে বিদ্ধ করা কিংবা সমালোচনার আগুনে দগ্ধ করা আর বোধহয় সম্ভব নয়। কবি কি বলছেন তাদের? কবি তাদের বলেছেন ভদ্রবেশী বর্বরতা উঠিয়াছে জাগি। সারা পৃথিবীর বুকে এই ইউরোপীয় শক্তিগুলি নিজেদের ভদ্ররূপে জাহির করত প্রতিক্ষণই।
কি দেখলাম আমরা? ঊনবিংশ শতাব্দীর শেষ লগ্নে দাঁড়িয়ে এই ভদ্রবেশী বর্বর শক্তির দল সারা পৃথিবীর বুকে সাম্রাজ্য বিস্তারের ভয়ঙ্কর নেশা নিয়ে ছুটে গেছে। কি পেয়েছি সেখানে? পেয়েছি শুধুমাত্র দুটো বিশ্বযুদ্ধ। লক্ষণীয়, কবি তাই এদের বললেন ভদ্রবেশী বর্বর। তারা কেমন, কোথা থেকে উঠে এসেছে? পঙ্কসজ্জা থেকে। অর্থাৎ আসলে তারা কিন্তু ভদ্র নয়, তাদের মনের মধ্যে কালিমা লিপ্ত, পাকে পূর্ণ। সেই পাকে পূর্ণ মনন ভূমি থেকে তারা উঠে এসেছে, তাদের প্রকৃত রূপ তারা প্রকাশ করেছে। পঙ্কিল আবর্তে গড়া ভূমি যেন ইউরোপীয় সাম্রাজ্য ভূমি, যেখান থেকে প্রত্যেক শক্তি তাদের পঙ্কিল ভাবাদর্শকে সারা পৃথিবীর বুকে ছড়িয়ে দিতে দৃঢ় সংকল্পবদ্ধ, কবি অনুভব করেছেন। তাই এখানে বললেন পঙ্কসজ্জা থেকে তারা যেন উঠে এসেছে। কবি তার সঙ্গে সঙ্গে বলতে চাইছেন লজ্জা শরম ত্যাগী জাতিপ্রেম নাম ধরে প্রচন্ড অন্যায়, ধর্মের ভাষাতে চাহে বলের বন্যায়। জাতিপ্রেম নাম ধরে নিজেদেরকে জাতিপ্রেমের এক একজন ব্যক্তি হিসেবে জাহির করবার উদ্দেশ্যে, দেশকে সুস্থ সবল রাখার উদ্দেশ্যে তারা অন্য জাতির উপর অত্যাচার নিপীড়ন হানতে শুরু করলো। আন্তর্জাতিকতা বাদ তখন কোথায় গেল এই শিক্ষিত জাতির হাত থেকে, যারা কিনা নিজেদের ভদ্র বলে জাহির করত পৃথিবীর কোণে কোণে? এরা তখন আন্তর্জাতিকতা বাদের কথা ভুলে গেল। আমি প্রথমেই বলেছিলাম ইতালি কিংবা জার্মানি কিংবা ইহুদিদের উপরে এই ইংরেজদের ভয়ঙ্কর অত্যাচারের কাহিনী লক্ষণীয়। এরা কিন্তু নিজেদের কথা ভেবে অন্য মানুষদের উপরে এইভাবে অত্যাচার নিপীড়ন করে চলেছে। সে আফ্রিকায় হোক, সে ভারতবর্ষে হোক, সে নিজেদের দেশে হোক, পার্শ্ববর্তী দেশগুলোতে হোক, সব জায়গায় কি প্রাপ্তি ঘটল সেখান থেকে? সারা পৃথিবীর বুকে নিজেদের পঙ্কিল ভাবনাকে ছড়িয়ে দিয়েছে তারা, ঘৃণার চোখে দেখেছে সারা পৃথিবীর মানুষ। কবি বলতে চাইছেন লজ্জা ত্যাগ করে এই শক্তি জাতিপ্রেমের কথা বলে চারিদিককে প্রভাবিত করেছে, মানবিকতার ধর্মকে প্রভাবিত করে রাজধর্ম প্রতিষ্ঠিত করতে চাইছে সেখানে। জাতিপ্রেম নাম ধরে প্রচন্ড অন্যায় কি করেছে? ধর্মের ভাষাতে চায় বলের বন্যায়। ধর্মকে নিজেদের ক্ষমতায় করায়ত্ত করে তাকে ভাসিয়ে দিতে চেয়েছে প্রতিক্ষণে। অবশেষে শেষ দুটো লাইন, এই লাইনের মধ্য দিয়ে কবি তৎকালীন সময়ের ইংরেজ কবিদের সমালোচনা করেছেন। ইংল্যান্ডে অবস্থানকারী সেই সকল কবি, যে কবিদের মধ্যে অগ্রগণ্য ছিলেন সেই ব্যক্তি যিনি রুডিয়ার্ড কিপলিং। আমরা নামটি সম্পর্কে যথেষ্ট পরিচিত। এবং রুডিয়ার্ড কিপলিং এর অনুসারী যে সমস্ত কবি, অনুগামী যে সকল কবি, তারা সবাই এই জাতিপ্রেমের অন্যায় বিষয়কে সমর্থন করে গেছে ক্ষণে ক্ষণে। কবি কিন্তু তাকে ভালো চোখে দেখেননি। তাই বলতে চাইছেন কবি শেষ দুটো লাইনে, কবিদল চিৎকারিছে জাগাইয়া ভীতি। এই কবিগণ রুডিয়ার্ড কিপলিং এবং তার অনুগামী সেই সকল কবি, তারা কি করছে? চিৎকার করে চারিদিকে ভীতি সঞ্চারিত করতে চাইছে এবং বলতে চাইছে ইংরেজ যে পথে ধাবিত হচ্ছে তার সঠিক পথ, প্রবল পথ। শেষ লাইনটা, শ্মশান কুকুরদের কারাকারি ভীতি। কবির দৃষ্টিতে এই কবিগণের সাহিত্য সৃষ্টি, তাদের দার্শনিকতা বোধ, তাদের সংকীর্ণতা বোধ, তা আসলে আর কিচ্ছু নয়। তা আসলে হলো শ্মশানে অবস্থানকারী সেই সকল মৃতদেহ যাদের ভক্ষণ করবার আশায় কুকুরের দল সেখানে অবস্থান করে। কবির দৃষ্টিতে এই কবি এবং তার অনুগামীগণ শ্মশানে অবস্থানকারী কুকুরের ন্যায়। তারা যেন কি করছে? সেখানে কারাকারি গীতি, চিৎকার করে নিজেদেরকে জাহির করবার উন্মত্ত প্রয়াসে মত্ত। সামগ্রিকভাবে এই কবিতার মধ্য দিয়ে কবি সাম্রাজ্যবাদী শক্তি ইংরেজদের উপর ইংরেজদের সমালোচনা করে গেছেন এবং তীব্র ব্যঙ্গমানে বিদ্ধ করেছেন শুধু ইংরেজ নয়, সাম্রাজ্যবাদী সকল শক্তিকে। এই কবিতাটি থেকে যে প্রশ্নগুলি হতে পারে, শতাব্দীর সূর্য আজ রক্ত মেঘ মাঝে অস্ত গেল। শতাব্দীর সূর্য বলতে কি বোঝানো হয়েছে? তা রক্ত মেঘ মাঝে অস্ত গেছে কিভাবে, কেমন? তারপর স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত। স্বার্থে স্বার্থে কিভাবে সংঘাত বেঁধেছে?
এই স্বার্থে স্বার্থে সংঘাত বাধাকে কবি কোন উপমায় কবিতায় ব্যক্ত করেছেন, এরকম ধরনের প্রশ্ন হতে পারে। কিংবা নৈবেদ্য কাব্যগ্রন্থের মধ্যে আন্তর্জাতিক দুঃখ কষ্টকে, সারা পৃথিবীর দুঃখ কষ্টকে কবি প্রতিফলিত করতে চেয়েছেন, প্রকাশ করতে চেয়েছেন তার ভাগ্য দেবতার কাছে। শতাব্দীর সূর্য আজি রক্ত মেঘের মাঝে অস্ত গেল, কবিতাটি অবলম্বনে তা বিস্তৃত করো। ঠিক আছে, এই প্রশ্নগুলি ভীষণ গুরুত্ব বহন করে, তোমরা এগুলো দেখে রেখো। সকলকে ধন্যবাদ, সবাই এভাবেই ক্লাসে থেকো।